শুরুতে ব্যাকগ্রাউন্ড থেকে একটি হসপিটালের অ্যানাউন্সমেন্ট ভেসে আসছিল, সেখানে রোগীদের নাম ডাকা হচ্ছিল, আর তারপরে এই মুভির নাম লেখা ওঠে দ্য ফেয়ারওয়েল। এই বয়স্ক মহিলাকে তার নাতনি কল দিয়েছে, আর এই নাতনি আর দাদি হচ্ছে এই মুভির মূল চরিত্র, যেখানে নাতনির নাম বিল্লি আর দাদিকে বিল্লি নাই নাই বলে ডাকে। বিল্লি তার বাবা মায়ের সাথে নিউ ইয়র্কে থাকে আর দাদি চায়নাতে একা থাকে। হঠাৎই বিল্লি ফোনের মধ্যে সেই হসপিটালের অ্যানাউন্সমেন্টটি শুনতে পায়। সে সাথে সাথে জিজ্ঞেস করে, দাদি তুমি কি হসপিটালে? কেন গিয়েছো সেখানে? দাদি কথা এড়িয়ে যান। সে বলে, আমি হসপিটালে না, আমি একটু বাইরে এসেছি। এর মধ্যে দাদির বান্ধবী তার কাছে আসে, তাই দাদি বিল্লির ফোনটি কেটে দেয়। বিল্লি কিছুই বুঝতে পারে না। মূলত বিল্লি দাদিকে সব থেকে বেশি ভালোবাসে আর দাদিও বিল্লিকে। এদিকে দাদিকে এমআরআই রুমে ঢুকানো হয়, দাদির কিছু টেস্ট করা হয় সেখানে। দাদি ডক্টরকে জিজ্ঞেস করেন, আমার বান্ধবী কোথায়? ডক্টর বলেন তিনি সিনিয়র ডক্টরের সাথে কথা বলছেন। এদিকে আমরা দেখতে পাই দাদি সেই বান্ধবীকে ডক্টর কিছু বলছেন, কিন্তু কি বলছেন সেটা আমরা বুঝতে পারি না। তবে এটা বুঝতে পারি দাদির রিপোর্ট মোটেও ভালো আসেনি। দাদি সেই বান্ধবী অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তারপর তিনি এক দীর্ঘশ্বাস ফেলে দাদির কাছে ফিরে আসেন। দাদি ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। তার বান্ধবী এসে বলে, চলো বাসায় যাওয়া যাক। দাদি জিজ্ঞেস করেন, ডক্টর কি বললো? বান্ধবী মুস্কি এসে বলে, তোমার সবকিছু ঠিক আছে। অন্যদিকে বিল্লি আর তার পরিবার একটি দাওয়াতে এসেছে, তারা সবাই একসাথে ডিনার করছিল। রাতের বেলা বিল্লি তার রুমে ফিরে আসে, সে তার রুমের জানালা খুলে দেয়। এরই মধ্যে তার ফোনে দাদির কল আসে। মূলত এখন ছিল বিল্লির ঘুমানোর টাইম, আমেরিকাতে এখন রাত, তাই দাদি প্রতিদিন এই সময় বিল্লিকে সে ফোন দেয়। দাদি মিস্টার লি নামক এই বয়স্ক লোকটিকে বকা দিচ্ছিল। তখন বিল্লি দাদিকে জিজ্ঞেস করে, তুমি এখনো কেন এই বুড়ো মানুষটির সাথে থাকছো? দাদি বলেন, একা থাকার থেকে ঘরের মধ্যে যে কেউ আছে এটাই তো অনেক কিছু। দাদি তার নাতনির সাথে কথা বলে ফোনটি রেখে দেয়। বিল্লি কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। পরদিন বিল্লি তার বাইরের কাজ শেষে বাড়িতে ফিরে আসে। তার মা তখন তাকে জানায়, আমি আর তোমার বাবা চায়নায় যাব, তোমার একমাত্র কাজিনের বিয়ে। বিল্লি বলে, তাহলে তো আমারও যাওয়া উচিত, আমার তো একটি মাত্রই কাজিন। মা বলে, তোমার এখন যাওয়ার দরকার নেই। বিল্লি জিজ্ঞেস করে, বাবা কোথায়? মা বলেন, সে তার রুমে ঘুমাচ্ছে। বিল্লি বলে, এখন 6টা বাজে, এই সন্ধ্যের সময় বাবা ঘুমাচ্ছে? মা বলেন, তোমার বাবার শরীরটা ভালো না। বিল্লি তার বাবার রুমে যায়, কিন্তু তার বাবা চুপচাপ বসেছিল। বিল্লি জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? মার সাথে ঝগড়া করেছো? ড্রিঙ্কস করেছো? বিল্লির বাবা না বলে। তখন দরজার সামনে এসে বিল্লির মাও দাঁড়ান। এবার বিল্লি বলে, তোমরা আমাকে সত্যি করে খুলে বলো কি হয়েছে? কিছু যে একটা হয়েছে আমি বুঝতে পারছি। বিল্লির মা তখন করুণ সুরে বলেন, তোমার দাদি মারা যাচ্ছেন, তার লাংস ক্যান্সার ধরা পড়েছে, স্টেজ 4। ডক্টর বলেছে তার হাতে আর কোনো সুযোগ নেই, সর্বোচ্চ গেলে 3 মাস, এর আগেও তিনি মারা যেতে পারেন। এই কথা শুনে বিল্লি একদম চুপচাপ বসে পড়ে। তার জীবনটা যেন কিছু সময়ের জন্য থমকে গিয়েছে। বিল্লি পাগলের মতো বলতে থাকে, আমার দাদির সাথে এক্ষুনি কথা বলতে হবে। তখন বিল্লির বাবা মা তাকে বাধা দেয়। তারা বলে, তোমার দাদি এখনো জানে না, আর আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে জানাবো না। আর তোমার কাজিনের বিয়েটা একটি বাহানা, আসলে আমরা সবাই এই শেষ সময়টা তার সাথে থাকতে চাই। বিল্লি বলে, আমিও যেতে চাই তোমাদের সাথে। তখন বিল্লির মা বলে, তুমি তোমার নিজের মুখটা দেখেছো? তুমিও জানো তোমার দাদি তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, আর তুমিও তোমার দাদিকে। তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে না, তোমার মুখ দেখেই তোমার দাদি বুঝে যাবে। দৃশ্য পরিবর্তন হয়। বিল্লির হাসি খুশি জীবনটাতে হঠাৎ করে এক বিষণ্ণতার মেঘ নেমে এসেছে। সে একদম চুপচাপ হয়ে গিয়েছে। বন্ধুদের আড্ডায় এখন আর সে হাসতে পারে না। পরিবারের সবাই চায়নাতে চলে গিয়েছে, শুধু সেই পড়ে আছে আমেরিকাতে। বিল্লির আর মন মানে না। পরদিনই সে চায়নাতে চলে যায়। এয়ারপোর্টে নেমে একটি ট্যাক্সি নিয়ে সে সরাসরি চলে আসে দাদির বাড়িতে। সে দরজায় কড়া নাড়তে থাকে। তখন মিস্টার লি নামক সেই লোকটি দরজা খোলে। হঠাৎ করে বিল্লিকে দেখে শুধুমাত্র দাদি খুশি হন, আর সবাই একদম নিস্তব্ধ হয়ে যায়। দাদি উঠে এসে বিল্লিকে জড়িয়ে ধরে, আর তিনি বলতে থাকেন, তোমাকে আমি গত 1 সপ্তাহ ধরে কল দিয়েই যাচ্ছি, তুমি আমার কোনো ফোনই পিক আপ করছো না। তোমার মা বললো তুমি নাকি অনেক বিজি, কিন্তু আমি জানতাম আমার বিল্লি যতই বিজি থাকুক না কেন সে আমাকে সারপ্রাইজ দিবেই। কিন্তু বিল্লি একদম চুপচাপ দাঁড়িয়ে ছিল। দাদি জিজ্ঞেস করেন, তুমি কথা কেন বলছো না? বিল্লি বলে, দাদি আমি কিছুটা ক্লান্ত। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা পুরো বাসা জুড়ে এক উৎসব মুখর পরিবেশ। মহিলারা সবাই মিলে পিঠা বানাচ্ছে। দাদি পিঠাগুলোকে তৈরি করে দিচ্ছিলেন, আর বিল্লির মা সেগুলোকে তেলে ভাজছিল। বিল্লি দাদির সাথে মজা করছিল। এরপরে সে আসে তার মায়ের কাছে। মা তাকে জিজ্ঞেস করেন, তুমি প্লেনের ভাড়া কোথায় পেয়েছো? নিশ্চয়ই ক্রেডিট কার্ড থেকে খরচ করেছো। বিল্লি বলে, মা আমি ফিরে কাজ করে তা পরিশোধ করে দিব। রাতের বেলা সবাই একসাথে মিলে ডিনার করতে বসেছে। বিল্লির এই একমাত্র চাচা থাকে জাপানে, তার ছেলেরই বিয়ে। বিল্লির কাজিন দাদিকে বলে, দাদি তুমি আমার বিয়ের অনুষ্ঠানটা খুব সীমিত পরিসরে করো, আমরা আসলে সবাই তোমার সাথে বেশি করে সময় কাটাতে চাই। দাদি বলেন, এটা কেমন কথা? আমরা সবাই একত্রিত হয়েছি তোমার বিয়ের জন্য, আর তুমি আমার একমাত্র নাতি, তোমার বিয়ে আমি ধুমধাম করেই দিব। খাবার টেবিলে দাদি ছাড়া সবাই যেন নিজেকে লুকাতে ব্যস্ত। বিল্লি চুপচাপ বসেছিল। দাদি বলেন, তুমি খাচ্ছ না কেন? বিল্লি বলে, আমার ক্ষুধা নেই। দাদি তখন নিজ হাতে বিল্লিকে পিঠা খাইয়ে দেন। বিল্লি তার ইমোশনকে কন্ট্রোল না করতে পেরে ওয়াশরুমে চলে যায়, আর সেখানে যে সে চুপচাপ বসে থাকে। তারপর সে যখন বের হয়, দাদি ঘুরে তাকে জিজ্ঞেস করে, তোমার কি শরীর খারাপ? বিল্লি বলে, না। এর মধ্যে বিল্লির কাজিন বিল্লিকে বলে, চলো তোমাকে হোটেলে এগিয়ে দিয়ে আসি। বিল্লি বলে, হোটেল কেন? আমি তো দাদির সাথে এখানে থাকতে চাই। তখন সবাই বিল্লিকে বুঝিয়ে বলে, দেখো অনেক লোক হয়ে গিয়েছে, তাই তোমার থাকার ব্যবস্থা পাশেরই একটি হোটেলে করা হয়েছে, এখান থেকে হেঁটেই যাওয়া যায়। বিল্লির চাচা যায় বিল্লিকে এগিয়ে দিয়ে আসতে। যাওয়ার পথে বিল্লির চাচা বলে, তুমি তো জানো তোমার দাদি তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই তোমার জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে, নাহলে তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে না। বিল্লি শুধু মাথা
মাথা নিচু করে চুপচাপ হাঁটতে থাকে। চাচা বিল্লিকে হোটেলের লবিতে পৌঁছে দিয়ে তিনি চলে যান। এই হোটেলে এখনো লিফট বসানো হয়নি, তাই ম্যানেজারই বিল্লির ব্যাগ নিয়ে তার পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। বিল্লি আমেরিকা থেকে এসেছে জেনে সে বিল্লির সাথে অনেক বকবক করছিল। সে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিল বিল্লিকে, আর বিল্লি শুধু হু হা উত্তর দিয়ে যাচ্ছিল। ম্যানেজার চলে যাবার আগে বলে, আপনার কিছু দরকার হলে অবশ্যই আমাকে জানাবেন। বিল্লি দরজা লাগিয়ে দিয়ে চুপচাপ বসে থাকে। তার মাথায় শুধু তার দাদির চিন্তা। পরদিন খুব ভোরবেলা আমরা দেখতে পাই বিল্লি তার দাদির সাথে মর্নিং ওয়াকে বেরিয়েছে। তারা দুজন অনেক মজা করছিল। পরের দৃশ্যে দেখা যায় বাসায় আরো কিছু নতুন মেহমান এসেছে। অনেক খাবারের আয়োজন করা হয়েছে। গতদিনের মতো আজও দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসেছে। খাবার টেবিলে দাদি কিছু মেডিসিন নিচ্ছিল। সে নিচ থেকে বিল্লিকে বলছিল, এগুলো তোমার চাচা জাপান থেকে এনেছে। এই মেডিসিনগুলো নাকি আমার জন্য খাওয়া ভালো হবে। টেবিলে বসে দাদি সবার সাথে বিয়ে নিয়ে নানা ধরনের প্ল্যানিং শেয়ার করছিল। পরের দৃশ্যে দেখা যায় দাদি তার ছোট ছেলের সাথে একটি কমিউনিটি সেন্টারে গিয়েছেন। তার নাতির বিয়ের জন্য তিনি এটা অলরেডি বুকিং করেছেন, কিন্তু খাবার মেনু নিয়ে ম্যানেজার আর দাদির মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। দাদি বলছিল তিনি খাবার মেনুতে লবস্টার দিয়েছেন, আর ম্যানেজার বলছিল তিনি কাঁকড়া দিয়েছেন। ঝগড়ার এক পর্যায়ে দাদি কিছুটা অসুস্থ বোধ করেন। তখন তার ছোট ছেলে এসে তাকে ধরে। দাদি সান্ত্বনা দেন যে চিন্তার কিছু নেই, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। পরের দৃশ্যেই দেখা যায় বিল্লি আর তার বাবা পাশাপাশি বসে আছে। বাবা তার মেয়েকে জিজ্ঞেস করছেন, আমি জানি তোমার কাছে তেমন কোনো টাকা নেই, তোমার কি টাকার প্রয়োজন? বিল্লি বলে, বাবা আমার টাকার প্রয়োজন নেই। মূলত বিল্লির পুরো পরিবার একটি স্পা সেন্টারে এসেছে। বিল্লির দাদি সবার জন্য সকল ব্যবস্থা করে রেখেছেন। এদিকে নাতির প্রি ওয়েডিং ফটোশুট হচ্ছিল। দাদি যে শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে ছবি তুলতে হয়, কিন্তু দাদি তার আনরোমান্টিক নাতির উপরে খুবই বিরক্ত। ব্যাক স্টেজে বিল্লি দাঁড়িয়েছিল। দাদি বিল্লির কাছে চলে আসেন। তিনি বিল্লির সাথে অনেক বকবক করছিলেন। তখন বিল্লি দাদিকে বোঝায়, ওরা ছোট মানুষ, তুমি এমনটা করো না। এবার দাদি বিল্লিকে বোঝাতে শুরু করে, তুই কবে বিয়ে করবি? আমার শুধু একটাই ইচ্ছা, তোর বিয়েটা দিয়ে যেতে চাই। বিল্লি বলে, দাদি আমি তো ভালোই আছি, সেলফ ডিপেন্ডেন্ট। দাদি বলেন, দেখ তোর বয়স কম, আমার মতো যখন বুড়ো হয়ে যাবে তখন বুঝতে পারবি পরিবারের কি প্রয়োজন। আমরা আসলে একটা সময় পর থেকে শুধু পরিবারের জন্যই বাঁচি। এই যে আমি কেন বেঁচে আছি, শুধুমাত্র তোদের আশায়। দাদি বিল্লিকে অনেকভাবে বোঝায় যে বিয়েটা কেন করা প্রয়োজন, আর সর্বশেষে দাদি বিল্লিকে বলে, তোর বিয়েটা আমি এর থেকেও বেশি ধুমধাম করে দিব। বিল্লি এই কথার কোনো উত্তর দেয় না, তার চোখ দুটো পানিতে ছলছল করছিল। দৃশ্য পরিবর্তন হয়। আজ পরিবারের সবাই মিলে একটি রেস্টুরেন্টে এসেছে রাতের ডিনার করতে। পুরো খাবার টেবিলটা যেন এক গল্পের মঞ্চ হয়ে উঠেছে। সবাই তাদের জীবনের ছোট ছোট বিষয় নিয়ে গল্প করছে, আর এই সকল বিষয় দাদি খুবই এনজয় করছিল। খাবার শেষে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়, কিন্তু দাদি যখন বাসায় ফেরে তার খুবই কাশি হচ্ছিল। কিন্তু সে নিজেই সবাইকে বলে, এটা তেমন কিছু না, কাল সকালেই আমার এই কাশি ঠিক হয়ে যাবে। পরদিন খুব ভোরবেলা বিল্লির ঘুম ভাঙে। সে তার খোলা জানালার পাশে একটি পাখিকে বসে থাকতে দেখতে পায়, আর তখনই বিল্লি বাইরে অনেক কথাবার্তা শুনতে পায়। সে সাথে সাথে রুম থেকে বের হয়। বিল্লি জানতে পারে তার দাদি হসপিটালে গিয়েছে, তাই সবাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য। বাইরে তখন খুব বৃষ্টি হচ্ছিল। সবাই মিলে পায়ে হেঁটেই রওনা হয়েছে হসপিটালের দিকে। দাদি সবাইকে হসপিটালে এভাবে দেখে খুবই আশ্চর্য হন। তিনি তার বান্ধবীকে বলেন, নিশ্চয়ই তুমি ওদেরকে বলেছো। বান্ধবী বলেন, তুমি এত কথা বলো না, আমি ডক্টরকে ডেকে নিয়ে আসছি। দাদি এবার সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, আরে আমার তেমন কিছু হয়নি, আমি শুধুমাত্র আমার ওষুধগুলো চেঞ্জ করতে এসেছিলাম। আগের ওষুধগুলো ঠিকঠাক কাজ করছে না, তাই একটু পাওয়ারফুল ওষুধ নিতে এসেছি। এর মধ্যে একজন ডক্টর সেখানে আসেন। তিনি দাদিকে চেক আপ করতে থাকেন। ডক্টর দাদিকে জানায়, আপনার সামান্য একটি ইনফেকশন আছে, একটি অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছি। দাদি বলেন, আমি তো অলরেডি অ্যান্টিবায়োটিক খাচ্ছি। ডক্টর বলেন, এটা একটু পাওয়ারফুল। ডক্টর দেখতে হ্যান্ডসাম ছিল, তাই দাদি ডক্টরকে বিল্লির সাথে পরিচয় করিয়ে দেয়, যে এটা আমার নাতনি, আমেরিকাতে থাকে। ডক্টর তাকে হাই বলে, আর ডক্টর জানে সে লন্ডনে পড়াশোনা করেছে। বিল্লি তার সাথে ইংলিশে কথা বলে। ডক্টরও তাকে ইংলিশে রিপ্লাই করে, কিন্তু দাদি তো আর ইংলিশ বোঝে না। সে শুধু দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে। বিল্লি ডক্টরকে জিজ্ঞেস করছিল, দাদির ক্যান্সারের অবস্থা এখন কেমন? ডক্টর বলেন, তার অবস্থা অনেক খারাপ, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এখন আর আমাদের হাতে কিছু নেই, তার হাতে খুব কম সময় আছে। বিল্লি বলে, আমরা এই সত্য কথাটা কেন দাদিকে জানাচ্ছি না? ডক্টর বলে, এটা আমাদের দেশের নিয়ম নেই। বিল্লি তখন বলে, এটা তো একটি মিথ্যে কথা। ডক্টর মুস্কি হেসে বলেন, এটা একটি ভালো মিথ্যে কথা। ডক্টর এবার দাদিকে বলতে শুরু করেন, দাদি আপনি একদমই সুস্থ আছেন, আমরা শুধু আপনার একটি এক্সরে করতে চাচ্ছি। দাদি বলেন, আমি তো শুধু আমার মেডিসিনগুলো চেঞ্জ করতে এসেছিলাম। ডক্টর বলেন, তারপর আপনার সেফটির জন্য একটি এক্সরে করতে চাচ্ছি। পরের দৃশ্যে আমরা দাদিকে এক্সরে রুমে দেখতে পাই। এদিকে বাইরে বসে সবাই প্ল্যানিং করছিল দাদিকে তার ক্যান্সারের বিষয়টি কিভাবে জানাবে বা কখন জানাবে। বিল্লি চাচ্ছিল তার দাদি এখনই বিষয়টা জানুক, কিন্তু অন্যরা বলছিল চায়না তো এই বিষয়টা ইলিগাল, কারো ক্যান্সার হলে তাকে জানানো যাবে না। তখন দাদি সেই বান্ধবী সবার উদ্দেশ্যে বলে, আপনাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে না, সময় হলে আমি তাকে জানিয়ে দিব। দৃশ্য পরিবর্তন হয়। দাদিকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, তার সাথে পরিবারের সবাই ছিল। বাড়িতে ফিরে আসার পরে সবাই আবার যথারীতি দাদির সামনে অভিনয় করতে শুরু করে। তারা হাসি খুশি আর আড্ডায় মেতে ওঠে। রাতের বেলা খাবার টেবিলে দাদি তার দুই ছেলে এবং ছেলে বউয়ের সাথে কথা বলছিল। তখন হঠাৎই দাদি লক্ষ্য করে বিল্লি খুব উন্মাদের মতো করে পিয়ানো বাজাচ্ছে। মূলত বিল্লি এই ফেক অভিনয়গুলোকে মেনে নিতে পারছে না। সে চায় তার দাদি সত্যটা জানুক। রাতের বেলা সবাই ঘুমানোর জন্য হোটেলে ফিরে আসে। যে যার
যার রুমের মধ্যে ঢুকে যায়। বিল্লি তার মায়ের সাথে দাদিকে জানানোর বিষয়টি নিয়ে ঝগড়া করছিল। বিল্লির মা বিল্লিকে বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে আমি তোমার দাদিকে ভালোবাসি না। তোমাদের বাবার এখানে আজব নিয়ম। তোমরা মনে করো কান্না না করলে কেউ হয়তো কাউকে ভালোবাসে না, এমনকি মৃত্যুর পরে কান্নার জন্য এখানে লোকও ভাড়া করতে হয়। দৃশ্য পরিবর্তন হয়। কিছু ভাড়া করা মহিলা কান্না করছিল, কারণ আজ বিল্লিদের পুরো পরিবার কবরস্থানে এসেছে। এখানেই বিল্লির দাদার কবর রয়েছে। চাইনিজ রীতি অনুযায়ী তারা সাথে করে অ্যালকোহল, বিস্কিট, সিগারেট সহ অনেক কিছু এনেছে। এগুলো সবই বিল্লির মৃত দাদার জন্য, আর সবকিছুই তারা কবরের উপরে রেখে দেয়। এমনকি কবরের পাশে তারা আগুনও ধরায়, কারণ তাদের বিশ্বাস শীতকালে মৃত ব্যক্তির ঠান্ডা কম লাগবে। যাই হোক, সবশেষে দাদি কবরের সামনে দাঁড়িয়ে পুরো পরিবারের জন্য আলাদা আলাদাভাবে দোয়া চাইতে থাকে, আর পেছনে দাঁড়িয়ে থাকা সবাই মাথা নিচু করে দাদিকে অনুসরণ করছিল। সকল কাজ শেষে আবারও তারা সবাই মিলে কবরস্থান থেকে বাড়ির দিকে ফিরতে থাকে। দাদির বিল্লি সেই পুরনো চেনা শহরটাকে খুব ভালোভাবে দেখছিল। রাতের বেলা সবাই হোটেলে ফিরে আসে, আর দাদি ফিরে যায় বাসায়। দাদির কাশিটা এখন আগের থেকে অনেকটাই বেড়েছে। এদিকে বিল্লি তার বাবাকে বলছিল, বাবা তুমিও কি সবার মতো চাও না যে দাদি বিষয়টা জানুক? বাবা তখন বিল্লিকে বলে, দেখো তুমি আমেরিকাতে বড় হয়েছো, ওয়েস্টার্নদের মতো চিন্তা করছো, কিন্তু আমাদের চিন্তা অন্যরকম। আমেরিকাতে যেমন যার যার জীবনের ডিসিশন তার, কিন্তু এখানে বিষয়টা তেমন না। এখানে আমাদের সমাজ মেনটেন করতে হয়। দৃশ্য পরিবর্তন হয়। সবাই মিলে কিছু একটা খুঁজছিল। একটি ছোট ইয়ারিং হারিয়ে গিয়েছে। বিল্লিও তখন সেই রুমে আসে। বিল্লির মা তাকেও বলে ইয়ারিংটি খুঁজতে। বিল্লি ইয়ারিং খোঁজার সময় তার মাকে বলে, মা যতদিন দাদি বেঁচে আছে আমি ততদিন চায়নাতেই থাকতে চাই। বিল্লির মা তখন কিছুটা রেগেই বলে, তার মানে এই 30 বছর বয়সে এসে তুমি কি চাচ্ছ? তুমি তোমার পড়াশোনা, ক্যারিয়ার সবকিছু বাদ দিয়ে এখন দাদির কাছে থাকবে, আর এতে তোমার দাদি খুশি হবে এটা তুমি মনে করো? বিল্লি বলে, মা আমি সেই ছোটবেলায় আমেরিকাতে চলে গিয়েছি। দাদির সাথে আমার তেমন কোনো স্মৃতি মনে নেই, যাও মনে আছে তাও খুবই অল্প। দাদি তো আমাদের মাঝে আর মাত্র কয়েকটা দিনই আছে, তার সাথে থেকে না হয় কিছু স্মৃতি রেখে দেই। বিল্লির এই ছেলে মানুষের ডিসিশন দেখে তার মা তাকে অনেক বকাঝকা করতে থাকে। বিল্লির চোখ বেয়ে পানি পড়ছিল। চারদিকে এক নিস্তব্ধ নীরবতা নেমে আসে। বিল্লি অশ্রুভেজা চোখে তার হোটেলে ফিরছিল। পরদিন ছিল সেই কাঙ্ক্ষিত বিয়ের দিন। রেস্টুরেন্টের কর্মীরা সবাই প্রস্তুত সেবা দেওয়ার জন্য। একে একে সকল গেস্টরা সবাই হলরুমে প্রবেশ করছে। চারদিকে এক উৎসব মুখর পরিবেশ। বিল্লি তার নতুন নতুন আত্মীয়দের সাথে হাই হ্যালো করছিল। টেবিলে নানা ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। সবাই মোটামুটি খাবার নিয়েই ব্যস্ত। বিল্লি আর দাদি পাশাপাশি বসেছে। এরই মধ্যে বিল্লির চাচা মাইকে অ্যানাউন্সমেন্ট করে। তিনি বলেন, আপনারা খেতে থাকুন, আমি জাস্ট আপনাদের আমার মনের কয়েকটা কথা জানাতে চাই। আমি আর আমার ভাই বাড়ি ছেড়েছি আজ 25 বছর হলো, আর জীবনের এই পুরো সময়টা আমাদের পরিবার আমাদের অনেক সাপোর্ট করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমার ছেলের বিয়ে, আর সেই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। কিন্তু আজ আমি একজন মানুষকে খুব স্পেশাল ভাবে থ্যাঙ্কস দিতে চাই, যেটা হয়তো কখনোই বলা হয়নি। সবাই বিল্লির চাচার মুখের দিকে তাকিয়ে আছে। তার হাত দুটো কাঁপছে, দু চোখের কোণে পানি জমেছে তার। তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, আমি আমার মাকে ধন্যবাদ দিতে চাই। সন্তান হিসেবে আমরা তার কোনো দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু জীবনে কখনো তিনি এই বিষয় নিয়ে কোনো কমপ্লেন করেননি। নীরবে ভালোবেসে গিয়েছেন আমাদের। মা, আজ আমি তোমাকে একটি কথা জানাতে চাই। আমাদের জীবনের যত অর্জন তার সব কৃতিত্ব তোমার। তুমি পৃথিবীর বেস্ট মা। বিল্লির চাচা অশ্রুভেজা চোখে সবাইকে ধন্যবাদ বলে তার বক্তব্য শেষ করেন। উপস্থিত সবাই হাততালি দেয়, আর তারপর যে যার মতো করে খাওয়ায় ব্যস্ত হয়ে যায়। নতুন বিবাহিত কাপল সবার সাথে মাইকে শুভেচ্ছা বিনিময় করে। যেহেতু মেয়েটি ছিল জাপানি, তাই একজন ট্রান্সলেটর তার কথা অনুবাদ করে দিচ্ছিল। এরপর দাদি সবার সাথে তাদের দুজনকে পরিচয় করিয়ে দেন। দাদি মূলত ছিল একজন প্রাক্তন সেনা সদস্য। তিনি তার এক্স কলিগদের সাথে বিল্লিকে পরিচয় করিয়ে দেন। এরপর তারা সবাই মিলে তাদের পুরনো কিছু স্মৃতিময় গল্প বিল্লিকে শোনাতে থাকে। হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা বিল্লিকে দাদি বলে, তুমি তো মাইকে চেয়ে কিছু বলতে পারো। বিল্লি স্টেজে যায়। বিল্লি সেখানে কয়েকটি সিম্পল কথা বলে। সে বলে, দেখুন আমি অনেক ছোটবেলায় চায়না ছেড়ে গিয়েছি, তাই হয়তো আমার চাইনিজ ল্যাঙ্গুয়েজ অতটা ভালো হবে না, তবে আমি আপনাদের এইটুকু বলতে চাই, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আজ আপনাদের জন্য এই মুহূর্তটা এতটা স্পেশাল হয়েছে। বিল্লি সবাইকে থ্যাঙ্কস বলে তার কথা শেষ করে। সবাই হাততালি দেয়। এরপর সেখানে গান বাজনার আনন্দ ফুর্তিতে মেতে ওঠে সবাই। এদিকে বিল্লির মা দাদি সেই বান্ধবীকে জিজ্ঞেস করে, আপনি কি কিছু চিন্তা করেছেন? আমার শাশুড়ি মারা যাবার পরে আপনি কি করবেন? তিনি বলেন, হ্যাঁ, ও মারা যাবার পরে আমি সেনজেনে চলে যাব। সেখানে আমার স্বামী থাকে। বাকি জীবনটা একটু ঘোরাঘুরি করেই কাটাতে চাই। বিল্লির মা বলে, আপনি আমেরিকাতে আমাদের বাসায় আসবেন, আমরা অনেক খুশি হব। বয়স্ক মহিলা বলে, সেই ইচ্ছে আমার আছে। এরই কিছু সময়ের মধ্যে সেখানে ডান্স শুরু হয়, আর সেই ডান্সে যোগ দেয় একে একে সবাই। যে যার জায়গা থেকে সবাই মজা করতে থাকে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তখন শুরু হয় একটি স্যাড চাইনিজ গান। হাসি খুশি হলরুমটা মুহূর্তের মধ্যে অনেকটা নিস্তব্ধ হয়ে যায়। দাদির নাতি অর্থাৎ জারাজ বিয়ে। সে অনেক কাঁদতে থাকে দাদির কথা মনে করে। সে আর নিজেকে সামলে রাখতে পারে না। তখন বিল্লি যেয়ে তাকে সান্ত্বনা দেয়। এরপর চলে আসে আজকের অনুষ্ঠানের একদম শেষ বিষয়, ফ্যামিলির সবাই মিলে একসাথে গ্রুপ ছবি তোলা। কিন্তু নাতির এখনো মন খারাপ দেখে দাদি তাকে অনেকভাবে বকাঝকা করতে থাকে। ফাইনালি একটি গ্রুপ ছবি তোলা হয়, কিন্তু দ্বিতীয় ছবিটি তোলার আগে বিল্লির কিছু একটা মনে পড়ে যায়। সে সবার মাঝ থেকে বিদায় নিয়ে বের হয়ে আসে, আর চায়নার পথ দিয়ে সে কাঁদতে থাকে আর দৌড়াতে থাকে। মূলত তার মনে পড়ে গিয়েছিল আজ দাদির রিপোর্ট দিবে, আর সেই রিপোর্ট আনতে দাদিই যাবে। এখন বিল্লিও অন্যদের মতো চায় না দাদির এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট হয়ে যাক। বিল্লি হসপিটালে চলে আসে, আর সে দাদির রিপোর্টটি নিয়ে নেয়। আর তারপর সে সহ আরো কয়েকজন
চলে যায় কম্পিউটার কম্পোজের দোকানে। সেখানে দাদির টেস্টের রিপোর্টটি এডিট করা হয়। এর পরের দৃশ্যে দেখা যায় দাদি তার টেস্টের রিপোর্টটি পড়ছিল আর পরিবারের সবাই তার মুখের দিকে তাকিয়েছিল। তারপর দাদি একটি দীর্ঘশ্বাস ফেলেন আর বলেন, তোমাদের আমি আগেই বলেছিলাম আমার কিচ্ছু হয়নি। পরিবারের সবাই যেন ছোটখাটো কোনো যুদ্ধ জয় করলো। তারা এক স্বস্তি নিয়ে সবাই আবারও হোটেলের দিকে ফিরতে থাকে। প্রকৃতপক্ষে পরিবার বলতে এটাই বোঝায়, এরা সবাই মিলে আসলে দাদির জীবনে শেষ মুহূর্তটাকে সুন্দর করার সর্বোচ্চ চেষ্টা করছে। দৃশ্য পরিবর্তন হয়। দাদি তার জমানো কিছু টাকা ভর্তি একটি খাম বিল্লিকে দেয়। বিল্লি বলে, দাদি আমার টাকার দরকার নেই। দাদি বলে, এটা আমি তোকে উপহার দিয়েছি, তুই এটা দিয়ে তোর পছন্দের কোনো জিনিস কিনবি। বিল্লি বলে, দাদি আমি যেতে চাই না আমেরিকাতে, আমি তোমার সাথে থাকতে চাই। দাদি মুচকে এসে বলেন, আমি জানি তুই আমাকে সব থেকে বেশি ভালোবাসিস, কিন্তু জীবনে তোর এখনো অনেক কিছু করতে হবে। এরই মধ্যে বিল্লির মা দরজার ওপাশ থেকে বলে, আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে, আর দেরি করলে আমরা ফ্লাইট মিস করব। দাদি এক দীর্ঘশ্বাস ফেলে বিল্লির হাতে হাত রেখে তার প্রিয় নাতনিকে বিদায় জানান। বিল্লির বাবা মা সহ সবাই ঘর থেকে বের হচ্ছিল। দাদিও তাদের সাথে নিচে নামেন আর সে শক্ত করে বিল্লিকে জড়িয়ে ধরে। দুজনই চুপচাপ দাঁড়িয়ে আছে দুজনকে জড়িয়ে ধরে। বিল্লি বলে, দাদি কেঁদো না। দাদি বলেন, ধরো পাগলি, আমি কান্না করছি কোথায়, বরং তুই কান্না করছিস। আর দেরি করিস না, তুই যতক্ষণ থাকবি তত বেশি আমার কষ্ট হবে। এদিকে ট্যাক্সি অপেক্ষা করছিল, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, তাই বিল্লির বাবা তাড়া দিচ্ছে সবাইকে। বিল্লি সহ সবাই ট্যাক্সিতে উঠে যায়। দাদি এসে জানালার কাছে সবার কাছ থেকে বিদায় নিতে থাকে। ট্যাক্সি চলতে শুরু করে। পেছন থেকে দাদি হাত নেড়ে সবাইকে বিদায় জানাচ্ছিল। সময়ের সাথে সাথে ট্যাক্সি আর তার দূরত্ব বাড়তে থাকে। দাদি কান্নায় ভেঙে পড়েন। তার বান্ধবী এসে তাকে ধরে। প্রিয়জনদের বিদায় জানানোর এই মুহূর্তগুলো জীবনে আমরা কম বেশি সবাই এক্সপিরিয়েন্স করেছি। এদিকে গাড়িতে বসে থাকা সবাই নীরবে কাঁদছে, কারণ সবাই বাস্তবতাটা জানে। হয়তো ওই বয়স্ক ভদ্রমহিলাকে তারা জীবিত অবস্থায় শেষবারের মতো দেখলো। এর পরের বার যখন তারা আসবে হয়তো তাকে আর জীবিত দেখবে না। গাড়ি চলতে থাকে এয়ারপোর্টের দিকে। ক্লান্ত হয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু বিল্লি এক দৃষ্টিতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। দৃশ্য পরিবর্তন হয়। বিল্লি আমেরিকাতে পৌঁছে গিয়েছে, আবার সে ব্যস্ত জীবন। কিন্তু হঠাৎই বিল্লি একটি জায়গায় দাঁড়িয়ে যায়। আশেপাশে সবাই চলতে থাকলেও তার জীবনটা হঠাৎ করেই থমকে যায়। এরপরে বিল্লি মন খুলে অনেক জোরে একটি চিৎকার করে, আর তারপরে সবকিছু অন্ধকার হয়ে যায়। আর আমাদের দেখানো হয় সত্যিকারের যে দাদি ছিলেন তিনি এরপরে 6 বছর বেঁচে ছিলেন। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই দাদি তো তার জীবনের শেষ মুহূর্তগুলোতে তার পরিবারকে কাছে পেয়েছিল, কিন্তু আমরা আসলে কতটুকু পারি এই বয়স্ক মানুষগুলোকে তার জীবনের শেষ মুহূর্তগুলোকে সুন্দর করতে? আমরা তো সবাই ব্যস্ততার মরিচিকায় একদিন আমরাও বুড়ো হয়ে যাই, আর আমরাও একা হয়ে যাই।